প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের পড়াবো মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পটি। আলোচনার আগে লেখিকা সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার। সমাজের অন্তেজ এবং নিম্নবর্গীয় মানুষের অধিকার, আশা, হতাশা, স্বপ্ন, সংগ্রাম এবং প্রতিবাদ তিনি সার্থকভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন তার লেখার মধ্যে। শুধু লেখালেখির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, আদিবাসী সমাজ এবং সর্বহারা মানুষের জীবনের মনোরঞ্জনের লক্ষ্যেও তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। পুরুলিয়া জেলার সবরখেড়িয়া জনগোষ্ঠীর উন্নতিকল্পে তিনি বহুকাল ধরে সচেষ্ট হয়েছিলেন। বর্তমানে তার চিন্তাধারা অনুসারে দেশের পিছিয়ে পড়া অনগ্রসর এলাকাগুলোতে অনেক রকমের উন্নয়নমূলক কাজ এগিয়ে চলেছে। মহাশ্বেতা দেবীর যে কর্মজীবন বহু বৈচিত্র্যপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে তিনি পদ্মপুকুর বালিকা বিদ্যালয়ে প্রথমে শিক্ষকতার চাকরি করতেন। পরে অধ্যাপনা, সাংবাদিকতা, কেরানিগিরি পর্যন্ত তিনি করেছেন। যাই হোক, খুব অল্প বয়স থেকে লেখালেখি সূচনা করেছিলেন তিনি। তার প্রথম প্রকাশিত বই ছিল ঝাঁসির রানী। 1956 খ্রিস্টাব্দে সেটা প্রকাশিত হয়েছিল। তার লেখা উল্লেখযোগ্য সৃষ্টি সম্ভারের মধ্যে গল্প, উপন্যাস, প্রবন্ধ যেমন আছে, তেমনি আছে নানান ধরনের লেখা। তার বায়োস্কোপের বাক্স, অরণ্যের অধিকার, পলাতকা, তিতুমির, স্তন্যদায়িনী, সপ্তপর্ণী, রুদালি, এরকম গল্প, অসংখ্য সম্মানও তিনি পেয়েছিলেন। পদ্মশ্রী পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত লীলা পুরস্কার, ম্যাগসাইসাই পুরস্কার, এসব তার সম্মাননা প্রাপ্তি। 2016 সালের 28 জুলাই তার জীবন অবসান ঘটেছিল। তো আমাদের পাঠ্য যে ভাত গল্পটা, সেটির ম্যানিফেস্টো পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে মহাশ্বেতা দেবীর যে শ্রেষ্ঠ গল্প সংকলন বেরোয়, সেখানে এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো গল্পে একটা বার্তা আছে, গল্পে একটা শিক্ষণীয় বিষয় আছে। গল্পে উঠে আসে সমসাময়িক প্রেক্ষাপট, সমসাময়িক সমাজ ব্যবস্থা। সাহিত্যকে বলা হয় যে সমাজের দর্পণ। তো কবি, লেখক, সাহিত্যিকরা সমসাময়িক পরিবেশকে ফুটিয়ে তোলেন তাদের লেখার মধ্যে। এরকমই একটি গল্প ভাত। আমরা এত বড় গল্প, অনেক বড় গল্প, এটাকে তোমার রিডিং তোমরা ভালো করে পড়ে নেবে। আমি গল্পটা আগে সংক্ষেপে বলে নিই। গল্পটায় কি রয়েছে, কি বিষয়বস্তু রয়েছে। শহরের এক ধনী লোকের বাড়িতে হোমযজ্ঞের দিনে ওই কাজের প্রয়োজনে এসছিল উৎসব নাইয়া। তার চেহারা ছিল কেমন? তার খাটো লুঙ্গি, উগ্র চাহনি এবং বুনো চেহারাটা। সেজন্য বাড়ির বড় বউয়ের ঠিক পছন্দ হয়নি তাকে। তবে এই বাড়িতে সবই চলে কিন্তু পিসিমার নিয়মে। বড় পিসিমা সংসারের দায়িত্ব সামলানোর জন্য ওই পিসিমা কখনো বিয়ে করেননি। বাড়ির কর্তা, দূরদর্শী মানুষ। তিনি 82 বছর বয়সেও বেশ শক্ত এবং সমর্থ ছিলেন। কিন্তু বর্তমানে লিভার ক্যান্সার ধরা পড়ার পরে তিনি শয্যাশায়ী আর মৃত্যু পথযাত্রী। এই অবস্থায় ডাক্তার আশা ছেড়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তান্ত্রিক ডাকা হলো। অনেক চেষ্টা করে যখন নিরাশ হয়েছিল, তখন শেষ পর্যন্ত তান্ত্রিকের শরণাপন্ন হলো। আর তারই নির্দেশে যজ্ঞের আয়োজন চলছে। এমন সময় বড় বউ সংসারের কর্ত্রী বড় পিসিমার কাছে এই অপরিচিত উৎসবের পরিচয় জানতে চায়। বড় পিসিমা সামান্য শ্লেষের সঙ্গেই বলেন, ঝড় বৃষ্টিতে মাতলার জলে লোকটির ঘর বাড়ি সব ভেসে গেছে, সেই জন্যই তো বাড়ির আরেকজন কাজের লোক বাসিনী তার পরিচিত ওই লোকটিকে নিয়ে এসছে। হোম যজ্ঞকে কেন্দ্র করে মহিলা আর কাজের লোকদের মধ্যে তুমুল ব্যস্ততা। বড় হোম হবে, বাবুর চিকিৎসা ব্যর্থ হয়েছে, এখন এই হোমেই সফল হবে। সেজন্য বাড়ির বউরা যজ্ঞের আয়োজন করছে। শ্বশুর শাশুড়ি সেবা যত্নে কোনো ত্রুটি রাখেনি। তবে বাড়ির ছেলেদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো হেলদোলও নেই। তারা কেউ চাকরিও করে না। ছোট, মেজো, বড় বেলা 11টা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সেজো ছেলে থাকে বিলেতে। আর বাদা অঞ্চলে ওদের প্রচুর ধানি জমি।
এবং শিব ঠাকুরের নানান নামে দেবত্র করে রাখা আছে জমিগুলো। 18টা বাড়ি হলো এদের বিপুল আয়ের আসল উৎস। এদিকে তান্ত্রিকের কথা মতো বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুলের কাঠ আধ মন করে নিয়ে এসছে। কালো বিড়ালের লোম, শ্মশান থেকে বালি প্রভৃতি বিভিন্ন রকম ফরমাস পূরণ হয়েছে, আর সেগুলো পূরণ করেছে চাকর ভজন। আর ওই 5 রকমের কাঠ এক মাপে কাটার জন্য উৎসবকে ডেকে আনা হয়েছে। উৎসবটাকে সেই বাসিনীর গ্রামের লোক এক ঝড় জলের রাতে তার বউ, ছেলে মেয়ে, ঘর পরিবার সব মাতলার ঘোলা জলে হারিয়ে গেছে। সেই মাতলার গর্ভে তার পরিবারকে খুঁজে খুঁজে পাগল হয়ে যায়। ফলে তার কপালে আর রিলিফের খিচুড়িটাও জোটে না। পেটে ভাত না পড়ায় উৎসবের চেহারা যেন কেমন প্রেতের মতো মনে হয়। ভাতের খুঁজে সে মনিব সতীশ মিস্ত্রির ঘরে যায়। পরিবার হারা উৎসবের এরকম একটা ভাতের তাড়না দেখে সতীশ ব্যঙ্গ করে, ভগবানের দোহাই দিয়ে উৎসবকে তাড়িয়ে দেয় দূর দূর করে। অথচ মনিবের ধান গাছে সবুজ রং চলে যেতে দেখলেই এই উৎসবই কাঁদে। এই এমন বিশাল কাণ্ড কারখানা দেখে হতদরিদ্র উৎসব ঘাবড়ে যায়। বাদা অঞ্চলে ঝিঙে শাল, রাম শাল, কনক পানি, পদ্মজালি প্রভৃতি নানান চালের আয়োজন। আর এগুলো দেখে কয়েকদিনের অভুক্ত উৎসবের চোখ ঠিকরে আসে। বুভুক্ষু উৎসব খিদের তাড়নায় এক মুঠো চাল চেয়ে বসে। অন্যদিকে পিসিমা তার খিদের আবদার নাকচ করে দেয়। ফুটন্ত ভাতের গন্ধে অস্থির হয়ে উঠছে উৎসব। বাসিনের দেওয়া ছাতু আর জঠের গর্ভে তার কোথায় তলিয়ে যায়। তবু ভাতের আশায় সে 2.5 মণ কাঠ কাটে। ভাত খেয়ে প্রেত থেকে মানুষ হয়ে অপঘাতে মৃত ছেলে, মেয়ে, বউয়ের কালীঘাটে শ্রাদ্ধ সারার স্বপ্নও দেখে। হোম শেষ হলে ভাত পাওয়ার আশায় উৎসব কি করে, কাজ সেরে হোম শেষ হওয়ার অপেক্ষা করে, কারণ হোম শেষ হলেই ও দুটি খেতে পাবে। কিন্তু হোম শুরু হতেই বৃদ্ধের শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। নার্সের কথা মতো ছেলেরা ডাক্তার ডাকতে যায়। একজন নার্স রাখা ছিল ওই বুড়োকে দেখাশোনার জন্য। আর বাসিনীর কথায় উৎসব যায় বাড়ির বাইরে। সেই মন্দিরের চাতালে বসে তাস খেলতে থাকা ছেলেদের কথায় বোঝে এখন এমন হোমযজ্ঞ চলছে, কিন্তু কর্তা মনে হয় আর বাঁচবে না। আর তখনই মাতলার এক রাতের মাতনে তার পরিবারের ভেসে যাওয়ার কথা মনে পড়ে যায়। কেঁদে ফেলে উৎসব। কাঁদতে কাঁদতে একসময় সে ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পরে সন্ধ্যাবেলায় কারো পায়ের ধাক্কায় উৎসবের ঘুম ভাঙে। রাস্তায় গাড়ি, লোকের জটলা দেখে সে ঘাবড়ে যায়। মেয়েলি কান্না, ছেলেদের আলোচনার বিতর্ক, সব সরগরম হয়ে উঠেছে বাড়িটা। কোথাও কোনো শোক নেই। চন্দন, খই, ফুল, পেশাদার সব বাহক আর কীর্তনিয়াদের সমারোহে বোম্বাই ঘাটে শুয়ে বাড়ির বুড়ো কর্তা শ্মশানে চলে যায়। পিসিমার কথায় রান্না করা সমস্ত খাবার ফেলে দিতে হবে রাস্তায়। বাসিনীকে বলল, পিসিমা যাও, সমস্ত খাবার ফেলে দাও। উৎসব এই সুযোগ হারাতে চায় না। ভাতের ভারী ডেকচিটা সে কি করলো, বাসিনীর কাছ থেকে কেড়ে নিয়ে হিংস্র কামটের ভঙ্গিতে এক নিঃশ্বাসে স্টেশনের দিকে দৌড় লাগালো। অনেকদিন পর তৃপ্তি করে ভাত খেয়ে স্বর্গসুখ পায় সে। মনে মনে নিজের পরম আপনজন ছেলে, মেয়ে, বউকে মনে মনে ভাত খাওয়ায়। এরপরে ভোরের ট্রেনে ক্যানিং যাওয়ার কথা ভাবতে ভাবতে ডেকচিটা জাপটে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ডেকচি চুরির অপরাধে তাকে মারতে মারতে থানায় নিয়ে যায় লোকজন। বাদা অঞ্চলে বড় বাড়ির বিশাল ধানি জমির কথা শুনেছিল উৎসব, কিন্তু সেই বাদা বনের স্থান, তার সন্ধান আর পাওয়া হলো না। অফুরন্ত ধানের সে উৎসের খবর তার অজানাই থেকে গেল। এই হচ্ছে গল্পটা খুব কষ্টদায়ক একটা গল্প। একটা মানুষ ভাত সামান্য মানুষের প্রাথমিক প্রয়োজন, ভাতের অভাবে যে নাকি পাগল হয়ে গিয়েছিল, মাতলার ঘোলা জলে সব বিসর্জন দিয়েছে সে, তার স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে। আজ সে নিঃস্ব এবং তার যেটুকু সম্পত্তি ছিল সেটুকু মাতলার করাল গ্রাসে সে হারিয়েছে। নিঃস্ব উৎসব কি করবে? সে সুন্দরবনের অঞ্চলের কোন এক গ্রামের হতদরিদ্র একটা ভাগ চাষী।
নিজের বলতে কেউ ছিল না, কেবল ছিল মেয়ে চন্ননী আর চন্ননীর মা আর ছোট খোকা। কিন্তু আচমকাই ঝড় জলের রাতে মাতলার পাগল মাতনে তার যখন সর্বস্ব ভেসে গেল, সে সব হারিয়ে কেবল পাগলের মতো হয়ে যায়। তাকে যত্রতত্র খুঁজে বেড়াতে গিয়ে কপালে ওর ত্রাণ সামগ্রী যে খিচুড়ি সেটুকুও জুটল না। খিদের জ্বালায় অস্থির উৎসব মনিবের বাড়ি যায়। সেখানেও পোড়া কপাল। সতীশবাবু ভগবানের দোহাই দিয়ে তাকে বিদায় করে দিলেন। তখন ভাতের আশায় ক্ষুধার্ত উৎসব একেবারে অসহায়। গ্রাম সম্পর্কিত বোন ছিল বাসিনী, যে মনিব বাড়িতে কাজ করত। সেই মনিব বাড়িতে এসে উপস্থিত হয় ওই বাসিনীর সৌজন্যে। কর্তাবাবু মরণাপন্ন অবস্থাকে কেন্দ্র করে যেদিন হোমযজ্ঞের অনুষ্ঠান হলো, তখন কাঠ কাটার জন্য লোকের দরকার। বাসিনী এই সুযোগে ওই উৎসবকে নিয়ে এলো। তো বাদা অঞ্চলে সে অসাগর জমি, নানা রকম ভাতের চালের গন্ধে তার শরীর উতলা হতে লাগলো। বারবার মনে পড়লো পরিবারের কথা। খিদের যন্ত্রণায় সে যেন গুছিয়ে ভাবতে পারে না, কিন্তু সেই চাল ধোয়ার সময় চালগুলোই ওর খেয়ে নিতে ইচ্ছে করে। এই ভাতের তখন শেষমেশ যখন হোম করেও রক্ষা পেল না, যখন সমস্ত খাবার ফেলে দিতে হলো এত আয়োজন, তখন সেই ভাতের ডেকচিটা কেড়ে নিয়ে সে কি করলো, পেট ভরে ভাত খেলো, গায়ে মাখলো, ছড়িয়ে পরিবার পরিজনকে উৎসর্গ করলো। এই ভাতের জন্য কেমন মরিয়া হয়ে উঠেছিল। অথচ কি বিধাতার পরিহাস দেখো, এই লোকটা যে নাকি সে কিন্তু নিরপরাধ, বলতে গেলে সৎ এবং কোন রকম অসৎ উদ্দেশ্য তার ছিল না। বেচারি দীর্ঘদিন না খেতে পেয়ে তার পেটে একেবারে চড়া পড়ে গিয়েছিল। সেই ভাত, অনেকটা ভাত খেয়ে ফেলেছে এবং ভাত ঘুমে সে আচ্ছন্ন হয়ে পড়েছে। কিন্তু তাকে সে চোর অপরাধ দিয়ে তাকে কি করলো, প্রচন্ড শাস্তির ব্যবস্থা হলো তার। এই হলো গল্পটার মূল বিষয়বস্তু। এবং যেহেতু ভাত নিয়েই গল্পটা, সে নামকরণের ক্ষেত্রে কোন রকম কোনো অসুবিধা হয়নি। প্রথম থেকে শেষ পর্যন্ত অল্প ভাত খাওয়ার জন্যই কিন্তু এই উৎসবের জীবন সংগ্রাম। সেই জন্যই গল্পটার নাম হয়েছে ভাত। ভিতরে অসংখ্য ছোট ছোট প্রশ্ন লাইন ধরে আসতে পারে, তোমরা খুব ভালো করে পড়বে। খুব লাইন ছোট ছোট প্রশ্ন, যেমন কিরকম যেন উগ্র চাহনি। এখানে কার চাহনির কথা বলা হয়েছে? মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পের প্রধান চরিত্র উৎসব নাইয়া তথা উৎসবের চাহনির কথা এখানে বলা হয়েছে। এইভাবে উত্তর লিখবে। ভাত খাবে কাজ করবে, কে বলেছিল? মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে বড় বউকে বামুন ঠাকুর বলেছিল যে উৎসব বড় বাড়িতে কাজ করবে আর বিনিময়ে ভাত খাবে। তো এইরকম ছোট ছোট প্রশ্ন থাকতে পারে বড় প্রশ্ন। ঝড় জলের সময় চন্ননীর মা কি করছিল? ঝড় জলের সময় চন্ননীর মা অর্থাৎ উৎসবের বউ ছেলে মেয়েকে জাপটে ধরে শীতে আর ভয়ে কাঁপছিল। তাহলে ডিটেলস লাইন ধরে ধরে তোমাদের পড়ে নিতে হবে, কারণ যেহেতু রেকর্ডিং করতে অনেকটা সময় লাগবে, সেজন্য পুরো গল্পটা আমি পড়তে পারলাম না। গল্পটা সংক্ষেপে তোমাদের বললাম। গল্পটা যখন রিডিং পড়বে তখনই কিন্তু এই বিষয়বস্তুটা মাথায় রেখে পড়বে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার বলতে পারি যে কিছু প্রশ্ন, বড় বড় প্রশ্ন হতে পারে। যেমন দেখো যে মহাশ্বেতা দেবীর ভাত গল্প ছোট গল্প হিসেবে কতখানি সার্থক। তা ছোট গল্প হিসেবে কতটা সার্থক? ছোট গল্প মানে যা ছোটও হবে গল্পও হবে, তাই ছোট গল্প। রবীন্দ্রনাথ ছোট গল্পের সংজ্ঞা দিয়েছিলেন এইভাবে: ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে না হইল শেষ। তাহলে এই গল্পটা তো আমাদের একটা জিজ্ঞাসা থেকে যাচ্ছে, একটা শেষ পরিণতিতে তারপরে কি হলো? উৎসব নাইয়া কোথায় গেল? তার কতটা শাস্তি হলো? পরবর্তীকালে সে কি করলো? আমরা আর কিছুই জানলাম না। কিন্তু এই গল্পের প্রধান চরিত্র, এই যে ভূমিহীন চাষী উৎসব, ঝড় বৃষ্টির রাতে মাতলার দুরন্ত স্রোতে যখন ঘর সংসার সর্বস্ব হারিয়ে একলা হয়ে পড়ল, দিন কয়েক পাগলের মতো ছেলে বউকে খুঁজে বেড়ালো,
সরকারি ত্রাণটাও তার জুটল না। এই খিদের জ্বালায় অস্থির উৎসব ভাতের আশাতেই শহরে পাড়ি দিয়েছিল। আর কলকাতার গ্রাম সম্পর্কিত বোন বাসিনীর কল্যাণে সে কি করলো, মনিব বাড়িতে কাজ জুটেছিল। কিন্তু বাড়ির বুড়ো কর্তা যখন মরণাপন্ন, ডাক্তাররা জবাব দিয়েছে, তান্ত্রিকের নির্দেশে হোম যজ্ঞের আয়োজনে কাঠ কেটেছিল, কিন্তু বহু অনুরোধ মিনতি সত্ত্বেও উৎসবের সারাদিন ভাতটুকু জোটে না। অভুক্ত পরিশ্রান্ত উৎসব সন্ধেবেলা ঘুম থেকে উঠে সে যে টের পায় বুড়ো কর্তা মারা গেছে। উৎসব দেখে বাসিনী অসহ্য বাড়ির রাঁধা ভাত ফেলে দিতে যায়। তখন বাসিনীর হাত থেকে ওই ক্ষুধার্ত ক্লান্ত উৎসব ভাতের ডেকচিটা নিয়ে মরিয়া হয়ে স্টেশনে চলে যায়, পেট ভরে ভাত খেলো। তাহলে এই যে গল্পটা, এর মধ্যে উৎসব নাইয়ার শোক, যন্ত্রণা, খিদের তাড়না, এগুলো একমুখী গতিতে কাহিনীতে চরম মুহূর্তে পৌঁছে গেছে। তাহলে অজস্র বিস্তৃত রাশি প্রত্যহ যেতেছে ভাসি, মানে প্রতিদিনকার জীবনের গল্প এই উৎসবের। সে কি করেছে, তার যে কষ্ট যন্ত্রণা সেগুলো নিয়েই গল্পটা। আসল বাদার খোঁজের পরিবর্তে তার মর্মান্তিক হাজতবাস হলো। এটা হলো একটা শেষ পরিণতি। এটা একটা শিল্পসম্মত ছোট গল্পের মর্যাদা পেল। গল্পটা অদ্ভুত সুন্দর। হ্যাঁ, তাহলে আমরা এরপর পড়ে নেব। তোমরা রিডিং পড়বে, ভালো করে রিডিং পড়ে নেবে। কতখানি করুণ পরিণতির শিকার উৎসব চরিত্রটা এখানকার, মানে এই গল্পের প্রধান চরিত্র। সামান্য দুমুঠো ভাত খাওয়ার স্বপ্ন পূরণ করার অপরাধেই তার কপালে কি চোর অপবাদ জুটল, হাজতবাস জুটল। এইভাবেই লেখিকা সমাজের সবচেয়ে অবহেলিত এবং প্রান্তিক মানুষদের যে ভয়াবহ দুর্দশা, সেটা উৎসব চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। আরেকটা উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে বাড়ির কর্তৃত্বময়ী বড় পিসিমা। এই বড় পিসিমার চরিত্রটাও খুব সুন্দরভাবে অঙ্কন করেছেন লেখিকা। এই গল্পে যে বাড়ির প্রয়াত বুড়ো কর্তা, তার অবিবাহিতা কন্যা হচ্ছে এই বড় পিসিমা। বড় পিসিমার সংসারের প্রতি দায়বদ্ধতা ছিল প্রবল। সংসারের এই দায় দায়িত্ব পালনের কারণে পিসিমাকে তিনি বিয়ে দেননি। এই বাড়ির হেসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন, বাবার সেবা করেছেন। আর এই কর্তৃত্ব পরায়ণা বড় পিসিমা চিরকাল দাপটের সঙ্গে সংসার সামলে এসছেন। বাবার মৃত্যুর পরে দাদা সংসারের হাল ধরলেও তার আধিপত্য কিন্তু আগের মতোই ছিল পূর্ণ মাত্রায়। তাই বাড়ির বউরা থাকলেও সংসার কিন্তু বড় পিসিমার কথাতেই চলতো, তার কথায় উঠতে বসতো সবাই। বড় পিসিমার মর্জিতেই উৎসব কিন্তু এই বাড়ির কাজে বহাল হয়েছিল। আর বড় পিসিমা কেমন মানুষ ছিলেন, দাদার আরোগ্যের আশায় হোমযজ্ঞের যেমন দেখভাল করছিলেন, তেমনি অর্থের প্রয়োজনে বাসিনীর মাধ্যমে যে লুকিয়ে বাদার চালও বিক্রি করে দেন, সেটা তিনি লক্ষ্য রাখতেন। সাবেককালের কুসংস্কারের বশে তিনি কি দেখেছিলেন, তান্ত্রিকের কাজকর্মে বিশ্বাস দেখালেও দাদার মৃত্যুর পরে ছোট বেয়াইকে দোষারোপ করে তান্ত্রিককে ডাকাত সন্ন্যাসী বলতেও এতটুকু তার বাধেনি। যাই হোক, যে কোনো পরিস্থিতিতেই বড় পিসিমা ছিলেন কর্তৃত্বপরায়ণা, দায়িত্ববান আর সতর্ক দৃষ্টির অধিকারিণী। সে দাদার শ্মশান যাত্রা থেকে হোক আর যে কোনো কাজেই হোক। সে কারণে এই ভাত গল্পে বড় পিসিমার চরিত্রটা অত্যন্ত মানে একটি উল্লেখযোগ্য চরিত্র। বাড়ির কর্ত্রী, এবং তখনকার দিনে এরকম মানুষ অনেক দেখা যেত, যাকে বাড়ির লোকেরা একেবারে যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তো এরকমই একজন পিসিমা এই গল্পের মূল চরিত্র। আর গল্পটা পড়তে পড়তে দেখতে পাবে অনেক ভেতরে ছোটখাটো ঘটনা আছে, যেগুলো কিন্তু আমি বলতে পারলাম না। গল্পটা আমি পড়লাম না এই কারণ হচ্ছে যে তাহলে অনেকটা সময় লেগে যাবে। তোমরা এরপরে আমি একটা প্রাথমিক ধারণা দিলাম, তোমরা ভালো করে রিডিং পড়বে। পড়ার পরে কি যদি প্রশ্ন উত্তর কোথাও আটকায় বা কোনো রকম কোথাও বোঝার অসুবিধা থাকে, তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে লিখবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। যদি বোঝার অসুবিধা থাকে তখন এইটার উপর আরেকদিন ক্লাস নিয়ে নেবো, কেমন? ঠিক আছে, সবাই ভালো থাকো।